পরীক্ষার বিজ্ঞপ্তি বার হলে একটা যেন উৎসব উৎসব রব হয়ে যেত। এই সরকার এসে পুরোপুরিভাবে মাটি করে দিল। তো কোনো উপর মহলে কি 10টা 15টা 100টা উপর মহলে হতে পারে, ওরা শ্যামকে নেবে। এখন শ্যাম তো পেয়ে গেছে মাত্র 30। কি বলবো, মানে চৌর্যবৃত্তির একদম চরম পর্যায়ে উঠলে যেরকম করে ঠিক সেই রকমভাবে বৈজ্ঞানিকভাবে কিন্তু চৌর্যবৃত্তি করেছে। চুরি করে, কিন্তু চুরির ভিতরে এরকম ডাকাতি করবে সেটা কেউ বুঝতে পারেনি। বামফ্রন্টের সময় কি হতো যে মানে মিনিমাম 10,000-এর মতো শূন্যপদ থাকতো আর কি, মিনিমাম 10,000 প্রতি বছর হতো। তো মানে প্রতিটা রন্ধে রন্ধে হচ্ছে কি আপনার দুর্নীতি। এবং আমরা জানি এক ধরনের দুর্নীতি হয়, হাইকোর্ট বলে দিয়েছে তথা সুপ্রিম কোর্ট 17 রকমভাবে দুর্নীতি হয়েছে। পড়াশোনাটা করি, এই যে একটা ছন্দ ছিল বামফ্রন্টের মধ্যে, এবং সে জানতো আমি এইটায় বাই চান্স না পেলাম না, তাহলে আমি তো আবার 1 মাসের মধ্যে পরীক্ষা হবে। এই যোগ্যদের চাকরিটা গেল কেন? যারা হতাশাগ্রস্ত তাদেরকে হতাশ হতে দিতেন না। 2006-এ আমি প্রথম স্কুল সার্ভিস কমিশনের প্রথম পরোক্ষভাবে যুক্ত ছিলাম আর কি। তারপরে আমার কাজকর্ম দেখার পরেই যে আমার প্রতি সন্তুষ্ট হয় এবং না, এখানে বাবা আমলের সবচেয়ে বড় জিনিস ছিল একটা, যে রেজাল্ট বার হলো জুলাই মাসের 2 তারিখে রেজাল্ট বার হয়ে গেল। এইবারে দেখলো যে মানে প্রায় 4 লাখ ছেলে মেয়ে তারা ফেল করে গেল, 4-5 লাখ ছেলে মেয়ে ফেল করে গেল। এদিকে ওই জুলাই মাসের 3 তারিখে হলো, দেখা যাচ্ছে জুলাই মাসের 20 তারিখে কিন্তু নতুনদের জন্য আবার বিজ্ঞাপন। এইটাই খুব ছিল যে তারা হতাশ হতো না, কিন্তু এই 2-1 দিন হতাশ হওয়ার পরে এইবারে এদিকে ইন্টারভিউ চলবে, ওদিকে তারা ফর্ম ফিল আপ চলবে। তার ফলে এই যে তাদের মধ্যে যে এই যে ছাত্রছাত্রী যারা পরীক্ষার্থী, তাদের যে হতাশ হতে কিন্তু বামফ্রন্ট কোনো দিনের জন্য দিত না। এটা একটা মারাত্মক জিনিস ছিল। এবং প্রতি বছরই পরীক্ষা হয়েছে। একবার বন্যার জন্য অদ্ভুত ব্যাপার, একবার যখন বন্যা হয়েছে পূর্ব মেদিনীপুরে, তখন এই ইস্টার্ন জোনটা তো পরীক্ষা হতে পারবে না, কিন্তু কি করলো, পরীক্ষার ডেট ঘোষণা হয়ে গেছে, তা এদের পরীক্ষা হয়ে গেছে, ওই জোন ছাড়া 4টে জোনের পরীক্ষা হয়ে গেছে। এইবারে ওই জোনের ছেলেমেয়েরা হতাশ হবেন। তার ফলে পরিষ্কার বলে দিলেন যে আপনাদের স্বাভাবিক হলে স্কুলগুলো যদি সেখানে সবাই যে উঠেছে, তাহলে স্বাভাবিক হলে কিন্তু আপনাদের পরীক্ষা নিয়ে একসঙ্গে রেজাল্ট বার করব। কি সুন্দর মানবিকতা এই বামফ্রন্টের সময় ছিল। এটা কত সাল নাগাদ? এটা 2000 ওই ধরুন 7-7 হবে, এরকম 6-7, আমি ওরকম সময় যাই আর কি। তো এইটা কি অদ্ভুত ধরনের ছিল। এবং এরাও পরীক্ষা দিয়ে দিল, তারপরে 10-15 দিনের মধ্যে জল নেমে গেল, সঙ্গে সঙ্গে পরীক্ষা দিয়ে দিল এবং রেজাল্টটা একসঙ্গে বার করে দিল। এই যে বামফ্রন্টের সঙ্গে, এবং কি হতো, পরিষ্কার করে বলে দিত এই ফর্ম ফিল আপ হচ্ছে, পরীক্ষা কিন্তু এই মাস নাগাদ। তাহলে ছেলেমেয়েরা কিন্তু মনে করতো যারা যা প্রাইভেট কোম্পানি চাকরি করতো, হ্যাঁ, কেউ টিউশনি করতো, তারা ভাবতো ওরে বাবা এই সময়টুকু আছে, তাহলে এই কটা দিন কাজকর্ম ছেড়ে দিয়ে পড়াশোনাটা করি। এই যে একটা ছন্দ ছিল বামফ্রন্টের মধ্যে, এবং সে জানতো আমি এইটায় বাই চান্স না পেলাম না, তাহলে আমি তো আবার 1 মাসের মধ্যে পরীক্ষা হবে। এই যে ছন্দটা, এবং যারা হতাশাগ্রস্ত তাদেরকে হতাশ হতে দিতেন না। বামফ্রন্টের যখন শিক্ষামন্ত্রী ছিলেন তখন কান্তি বিশ, তখন কিন্তু তাদের হতাশ হতেই দিতেন না। এবং যেহেতু তখন এই যে ওএমআর শিটে পরীক্ষা হতো না, তখন লিখতে হতো, প্রশ্নগুলোর উত্তর লিখতে হতো, এটা এরকমই ছিল তখন আর কি। এবং সেটাতে কেউ যদি চ্যালেঞ্জ করতো তাহলে কোনো টাকা পয়সা নেওয়া হতো না। চ্যালেঞ্জ করলে কি হলো, সে সেখানে যেত, সে খাতাটা তার হচ্ছে খাতার একটা জেরক্স কপি তাকে দিয়ে দেওয়া হতো যে আমি কোনটায় কত পেয়েছি। এবং সে মনে করতো যে হ্যাঁ ঠিকই আছে, বা আমার 1 নাম্বার আমি যদি বেশি পাই, 2 নাম্বার বেশি পাই, আমার তো কিছু হবে না, কারণ ডেসক্রিপটিভ ছিল। এইটাই বামফ্রন্টের সময় সবচেয়ে মারাত্মক একটা নীতি আমি বামফ্রন্টের মধ্যে দেখেছি। এবারে দেখুন, যারা বলছেন যে চিরকুটে চাকরি, আমি কোনো দিনের জন্য বামফ্রন্ট এই দলটাকে কোনোদিন সাপোর্ট করিনি, কোনো দিনের জন্য করতাম না, ঠিক আছে, কিন্তু আমার কাজকর্মের জন্য ওনারা নিয়েছিলেন। এবং ওরা
যে কাজ করতে ভালোবাসেন তাকে কিন্তু খুব শ্রদ্ধা করতেন। এবং যারা বলছেন চিরকুটে চাকরি, এই স্কুল সার্ভিস কমিশনের সময় অন্তত আমার নজরে কারোর পড়েনি কিন্তু এরকম কিছু করেছে। স্কুল সার্ভিস 1998 থেকে প্রথম শুরু হয়েছে। তার আগে ম্যানেজিং কমিটির মাধ্যমে যে শিক্ষকতা, যেটা আমি ম্যানেজিং কমিটির মাধ্যমে গিয়ে স্কুলে চাকরি করি, আর আমাদের সময় ওই রকম একটা কি ছিল, একটা ডোনেশন দিতে হতো আর কি বিদ্যালয়, যে একটা আপনি আমাদের স্কুলের শিক্ষক একটা ডোনেশন দিন, বুঝতে পারলাম। সে কিন্তু তার খেয়াল খুশি মতো সে একটা ডোনেশন দিত। যে সুতরাং চিরকুটে চাকরি আমি জানি না, অনেকে যা বলে সেটা আমি বলতে পারবো না। আমি ওই জন্য বলছি যে আমি কিন্তু বামফ্রন্টের কোনোদিনের সাপোর্টার নয়, অ্যান্টি বামফ্রন্টই। তো এইটা ছিল বামফ্রন্টের সবচেয়ে নীতি। কিন্তু 1998 থেকে এসএসসি এবং তারপরে 2011 সাল অবধি তো বামফ্রন্ট সরকার ছিল। হ্যাঁ হ্যাঁ, এই গোটা সময়ের মধ্যে কি কোথাও গিয়ে মানে দুর্নীতি হয়নি বলে আপনি বিশ্বাস করেন? আমি দেখুন, একটা দুটো করু উপর মহলে কি 10টা 15টা 100টা উপর মহলে হতে পারে, কিন্তু সেটার অদ্ভুত ধরনের একটা পলিসি ছিল যে রেজাল্ট বার হয়ে গেল, দেখলো আমার কাছের বন্ধু পেয়ে গেল বা এমএলএ ছেলেটা পেয়ে গেল, কিন্তু তার 10-12 দিনের মধ্যেই তো নতুন বিজ্ঞপ্তি বার হয়ে যেত। তার ফলে কি জানো, এরা কেস কামের মধ্যে আর যেত না, ক্ষোভ ছিল না, ক্ষোভ থাকতো না। কারণ আরে আবার এক্ষুনি আমি যদি কেস কাম করি তাহলে আমরা পরবর্তী পরীক্ষাটা তো আমার আবার সব, আমার তো প্রস্তুতি নিতে পারবো না। এই যে বামফ্রন্টের এই যে নীতি এবং আদর্শকে আমার প্রশংসা করতে হয়, এটা একেবারে। এবং আপনি অবাক হয়ে যাবেন তখন যে সবজি বিক্রেতা, সেও কিন্তু স্কুলের শিক্ষক হয়েছেন। তারপরে বহু হকার, তারাও কিন্তু স্কুলের শিক্ষক হয়েছে। না, তারা নিজেরাই যে তারা কিন্তু দেখা যাচ্ছে যে হকারি করছে, না হলে তাদের তো চলবে না, কিন্তু ডিউরেশনটা কম করতো। হয়তো সকাল থেকে 10টা পর্যন্ত বাড়িতে পড়াশোনা করতো, 10টা থেকে 4টে পর্যন্ত ট্রেনে হকারি করে আবার বাড়িতে গিয়ে পড়াশোনা করতো। এবং দেখা যাচ্ছে 1 মাস আগে হয়তো তারা হকারিটা ছেড়ে দিত পড়ানোর জন্য আর কি। বা অনেককে দেখেছি যারা তখন তো আর 100 দিনের কাজ তো আমি দেখিনি, তখন এই লোকের বাড়ি যেটা কাজ করে, জমি জায়গাতে যেটা কাজ করে আর কি, দিনমজুর বলা হতো আর কি, তারাও কিন্তু ঠিক একইভাবে কিন্তু এই জিনিসটা করতে, এবং তারা সব চাকরি পেয়ে গেছেন। যে সুতরাং এটা থেকে বোঝা যায় যে দিনমজুর থেকে শুরু করে সবাই কিন্তু তখন চাকরি পড়েছে, চাকরি পেয়েছে। সুতরাং দুর্নীতি কখন কিভাবে হয়েছে অন্তত আমার চোখে পড়েনি, ঠিক আছে। উপর মহলে যেটা হয় সেটা হয়তো হতেই পারে, আমি বলতে পারবো না। তো তারপরে এইটা হচ্ছে বামফ্রন্টের সবচেয়ে বড় বৈশিষ্ট্য। এবং যে তারিখে পরীক্ষা হবে, ডেট দেবে, সেই তারিখই হবে। সাইক্লোন হয়ে গেলেও সেই তারিখেই পরীক্ষা কিন্তু হবে, এটাই কিন্তু একটা নীতি ছিল। শুধু এই স্কুল সার্ভিস এবং তখন তো প্রাইমারি তো এই পরীক্ষার মাধ্যমে হয়নি। প্রাইমারি তখন মানে ওই যাদের ডিএলএড থাকতো তার অ্যাডভান্টেজ হতো, কিন্তু স্পেশালি স্কুল সার্ভিস কমিশনটা নিয়ে সব ছেলেমেয়েরা খুব মানে উৎসাহী ছিল আর কি। তখন একটা মানে পরীক্ষার বিজ্ঞপ্তি বার হলে একটা যেন উৎসব রব হয়ে যেত। এখন সেটা, সে উৎসবের জায়গাটা এই সরকার এসে পুরোপুরিভাবে মাটি করে দিল। তাদের মানে একদম পরীক্ষা পর্যন্ত প্রতিদিন যেন তাদের বাড়িতে উৎসব হতো, যে খুব ভালো করে পড়ছি, চাকরিটা পাবো, হ্যাঁ। কিন্তু সেই উৎসবটা আজকের মাটি, তাদের উৎসবের আনন্দগুলো মাটির সঙ্গে মিশিয়ে দিল এই সরকার এসে। এবং এই সরকারের যে দুর্নীতি হচ্ছে, এটা যারা আমার কাছে আসতো, পড়াশোনা করতে আসতো, তারা কিন্তু বলতো যে সাদা খাতা জমা দিয়ে হয়েছে। আমরা সাদা খাতা জমা দিয়ে হয় নাকি কোনোদিন? এটা কোনোদিনই সম্ভব নয়। যে কারণ কি, সে কেন আমি না সাদা খাতা বলে আমি দেখেছি, আমি তাদের বুঝিয়ে বললাম সাদা খাতা জমা দিলে চাকরি এইভাবে হয় না। কি হয়, ধরুন একটা স্কুলে 300 জনের সিট পড়েছে, সেই 300 জনের প্রতি 50টা করে একটা খাতার এরকম করে সেটা গালা দিয়ে মেরে দেওয়া হতো, সেখানে রোল নাম্বার এইটা টুকু এইটা। তাহলে আমি ভাবলাম যে ওখান থেকে কে বার করবে কেটে? তারপরে তো সেগুলো এই সময় এবারে গোল হয়েছে না, যে তাহলে এরকম গোল দেবে কে করবে? ধরুন এরকম হয় না, এরকম হতে পারে না। কিন্তু আজকের প্রমাণ হলো যে সত্যিই
মানে খুব একেবারে কি বলবো, মানে চৌর্যবৃত্তির একদম চরম পর্যায়ে উঠলে যেরকম করে ঠিক সেই রকমভাবে বৈজ্ঞানিকভাবে কিন্তু চৌর্যবৃত্তি করেছে, সেটা এখন পরিষ্কার হলো। এবং আরেকটা কথা, বামফ্রন্ট যেমন কোনোদিন কাউকে কোনো রকম ধরনের এই পরীক্ষার ক্ষেত্রে প্রতারণা করেনি, কিন্তু এই সরকার প্রতারণা কিন্তু পরপর চলেছে। 2016 পরে একবার শর্ট নোটিফিকেশন দিল যে শীঘ্রই প্রকাশিত হবে, ছেলেমেয়েরা পাগলের মতো পড়া শুরু করে দিল, হলো না। আবার ফের ঠিক যখন করোনা শুরু হবে ঠিক সেই তার আগেই একটা সিলেবাস দিয়ে দিল, সব কিছু দিয়ে দিল, এই পদ্ধতিতে বার পরীক্ষা হবে। তখন পার্থ চ্যাটার্জি ছিলেন, এই পদ্ধতিতে পরীক্ষা হবে। ছেলেমেয়েরাও সত্যি আনন্দ উৎসাহী হয়ে গেল, এই গেল। তারপরে দেখা গেল সে পরীক্ষাটাই হলো না। তার ফলে মানুষকে কিভাবে মানুষের বিশ্বাস নিয়ে কিভাবে ছেলে খেলা করতে হয় সেটা এই সরকার তার অন্যতম হচ্ছে কি উদাহরণ আর কি। এবং রাজ্যের মধ্যে কিভাবে এই যে চাকরি বাকরি ছেলে মেয়েদের না দিয়ে দুর্নীতি করে কিভাবে নৈরাজ্যের সরকার তৈরি করতে হয় সেটার কিন্তু একদম সবচেয়ে বড় উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে এই সরকার। এবং দেখুন, বামফ্রন্টের সময় কি হতো যে মানে মিনিমাম 10,000-এর মতো শূন্যপদ থাকতো আর কি, মিনিমাম 10,000 প্রতি বছর হতো। তো যেটা হয়েছে, শেষের আগে যেটা হয়েছে 2008-এ, যেটা আমার মনে আছে সবচেয়ে বেশি হয়েছিল 25,000 শূন্যপদ। তারপরে 9 হলো, 10-এ যে বিজ্ঞপ্তি হলো কিন্তু সেটার আর হলো না, এই যে ইলেকশনটা হয়ে গেল। তো 2010-এর পর্যন্ত যারা পরীক্ষা দিয়েছে তাদের হচ্ছে কি তারা সঠিকভাবে মানে পড়াশোনা করেছে তো চাকরি পেয়েছে। এবং এখানে আরেকটা কথা যে দেখা যাচ্ছে, গ্রামগঞ্জ থেকে এই জিনিসটা আমার কাছে প্রায় আসতো, যে আমাকে বলছে স্যার দেখুন আমাদের পাড়ার ওই ছেলেটা এই রিটেনে পাস করেছে, সে এই সব পরীক্ষা দিয়ে এসছে, সে কিন্তু জমি জায়গা বিক্রি করলো আর টাকা মনে হয় দেবে। এরম হতে পারে নাকি, এরম হতে পারে না। কিন্তু আজকের ভাবছি সত্যি তাই, মানে গ্রামান্তর হকার ভিক্ষুক কারোর ছাড়েনি, যে টাকা দিয়েছে তাকে হচ্ছে টাকা নিয়ে এটাই করে দিয়েছে। এবং এমন কিছু করলো, এমন একটা ঘটনা ঘটালো যাতে যোগ্য শিক্ষক মশাইরা মাথা তুলে বলতে পারছে না যে আমি যোগ্য, কারণ তাদেরকেও অযোগ্যর সঙ্গে মিলিয়ে দেওয়া হলো। এবং সুপ্রিম কোর্টকে দোষ দিয়ে তো কোনো লাভ নেই, যোগ্য অযোগ্য মোট 16 বার, একবার নয়। হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের বিচারপতিরা মোট 16 বার যোগ্য অযোগ্য আলাদা করতে বলেছে, একবার নয়। সেই 16 বার আপনারা আলাদা করলেন না। এবং সবচেয়ে মজার ব্যাপার দেখুন, পশ্চিমবঙ্গ সরকার দিয়েছে একটি যে 6,000-এর মতো মানে এই টেন্টেড অযোগ্য, 6,000-এর মতো অযোগ্য। আবার এই মধ্যশিক্ষা পর্ষদ দিয়েছে এই 6,000-এর থেকে কাছাকাছি, আর স্কুল সার্ভিস কমিশন দিয়েছে 5,465। তো বিচারপতি দেখে তো অবাক যে স্কুল সার্ভিস কমিশন কি পশ্চিমবঙ্গ সরকারের বাইরে, পশ্চিমবঙ্গের বাইরে? যারা অ্যাডভোকেট তারা বলছি তাহলে এক সরকার এবং তার আন্ডারে দুটো দপ্তর, দুজনের দুরকম। ভাবুন যে স্কুল সার্ভিস কমিশন পরীক্ষা নেয়, হ্যাঁ, পরীক্ষা নিয়ে রেজাল্ট বার করে, ইন্টারভিউ করে দিল, রেজাল্ট বার করলো, স্কুল সার্ভিস কমিশনের শেষ। এবারে স্কুল সার্ভিস কমিশন সেইগুলো দিয়ে দিল মধ্যশিক্ষা পর্ষদকে। মধ্যশিক্ষা পর্ষদ এবারে কি করলো, স্কুলে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দিল। ম্যানেজিং কমিটি একটা মিটিং করে রেজুলেশন করে তাকে নিয়ে নিল। এটা এই সরকারের সময়, আগে কিন্তু এরকম হতো না। আগে স্কুল সার্ভিস কমিশন ডাইরেক্ট পাঠিয়ে দিত, ঠিক আছে, ডাইরেক্ট পাঠিয়ে দিত। হেডমাস্টারদের চিঠি চলে যেত, ডিআর কাছে চিঠি চলে যেত, ছাত্রটার কাছে ছেলেটার কাছে চিঠি চলে যেত, ব্যাস হয়ে যেত। কিন্তু এইবারে এখানে বলছে আমি 25,573 জনের লিস্ট দিয়েছি। এবারে ওদের কাছে ওরা বলছে না,
আরও প্রায় 4 থেকে 4,500 বেশি আমার লিস্ট দিয়েছে। অবাক ব্যাপার। হ্যাঁ, এত কি করে হয়? এখন এই যে দুজনের সঙ্গে মিল হচ্ছে না, স্কুল সার্ভিস কমিশন ওদেরকে দোষ দিচ্ছে, ওরা স্কুল সার্ভিস কমিশনকে দোষ দিচ্ছে। পরবর্তীতে দেখা গেল কেউ ডাইরেক্ট মধ্যশিক্ষা পর্ষদের সঙ্গে হাত করেছে, করে ওখান থেকে শুধু খালি ফর্ম থাকে না, শুধু স্কুলের নাম আর নিজের নাম আর ঠিকানাটা ফাঁকা থাকে, বাদবাকি সব প্রফর্ম একই থাকে। আর ওখানে গিয়ে কি করেছে, ওই যে টাকা দিয়েছে সে হচ্ছে কি দালাল মারফত যে টাকা দিয়েছে ওখানে নামটা বসিয়ে দিয়েছে, সেই স্কুলে চলে গেছে। এবার স্কুল সার্ভিস কমিশন এটা জানে না। এইবারে ফের আবার স্কুল সার্ভিস কি বলে মধ্যশিক্ষা পর্ষদ আবার ফের একটা এফিডেভিট কি দিল বলুন তো। সেখানে বলল যে এই প্রায় 5 মানে ডবল হয়ে গেছে। বলছি ডবল মানে বলছে একটা নামে তো দুটো স্কুলে হয়ে গেছে। যে অদ্ভুত ব্যাপার, একটা নামে দুটো স্কুল হয় কি করে? মানে ঘটনাটা আপনাকে বলছি, অনেকে জানেন না ঘটনাটা। একটা ছেলে সে দুটো স্কুলে কি করে অ্যাপয়েন্টমেন্ট পায়। সে যখন দেখলো যে তার পড়েছে দূরে, ফের সে সেই ব্রোকারকে ধরলো, আমার দূরে পড়েছে, তখন ব্রোকার ওখানে বললো টাকা দাও, কাছে দিয়ে দিচ্ছি। তাহলে সেই তাকে আবার কি করলো, সে সেখানে রিজাইন দিয়ে দিল। এবার কি করলো, একে ফের আবার তার বাড়ির কাছে স্কুলে দিল। এইবারে এই যে সে সেখান থেকে পদত্যাগ করে যে রিজাইন দিয়েছে সেটা তো কাটতে হবে, সেটা কাটেনি। বুঝতে পারছেন তো? এর ফলে এই যে 5 এরা দূরে পড়েছে বলে এরা বা কোনো কারণেই এরা দুটো স্কুলে গেছে, সেটা আর কাটেনি। তার মানে চুরি করে কিন্তু চুরির ভিতরে এরকম ডাকাতি করবে সেটা কেউ বুঝতে পারেনি। মানে প্রতিটা রন্ধে রন্ধে হচ্ছে কি আপনার দুর্নীতি। এবং আমরা জানি এক ধরনের দুর্নীতি হয়, হাইকোর্ট বলে দিয়েছে তথা সুপ্রিম কোর্ট 17 রকমভাবে দুর্নীতি হয়েছে। একরকমভাবে না, 17 রকমভাবে দুর্নীতি হয়েছে। তো তার ভিতরে একটা শূন্য খাতা জমা দেওয়া, অনেকে পরীক্ষায় দেয়নি। মহারাষ্ট্রে সোনার কাজ করতে গেছিল, বুঝতে পারছেন তো, সোনার কাজ করতে গেছে মহারাষ্ট্রে, সেখান থেকে বলেছে দেখ আমার কিন্তু চাকরি হয়ে যাবে। বলছে তুই তো পরীক্ষা দিসনি। বলছি তো আমার চাকরি হয়ে যাবে দেখবি। এতটা চ্যালেঞ্জ করেছে, দেখ চাকরি হয়ে যাবে দেখবি। তারপরে শুনেছে দাও বলে দেখ আমার এই স্কুলে হয়েছে, তোকে দিয়ে পাঠিয়ে দিলাম। এতটা চ্যালেঞ্জ নিয়েছিল। এখন সেইটা নিয়ে এই ছেলেরা প্রথম কেস হলো কি করে, শামীম ভালো বলতে পারবে, তবুও আমি জানি যেহেতু এর সঙ্গে যুক্ত। প্রথম কেস হলো ওই যে ওখানে ওইটা নিয়ে আরটিআই করলো স্কুলে। সত্যি কি ওই স্কুলে চাকরি পেয়েছে? বলছে হ্যাঁ এই স্কুলে এই দিনে জয়েন দিয়েছে, এই দিয়েছে, নিয়ে নিল। এবারে স্কুল সার্ভিস কমিশনকে জানালো আরটিআই করে যে এই নামের এই ক্যান্ডিডেট এই কি পরীক্ষায় বসেছিল? স্কুল সার্ভিস কমিশন বলেছে না, এই পরীক্ষায় বসেনি। বুঝাতে পারলাম? এই দুটো নিয়ে কোর্টে চলে গেছে। ব্যাস, এই হচ্ছে কি মামলা শুরু। এবারে আস্তে আস্তে এই জিনিসটা আরো বৃহত্তর আকার ধারণ করেছে। এবং এই সরকার যদি ওই যে মাননীয় অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেটা বলেছিলেন, মাত্র 8,000 জনের কিন্তু বলেছিল বাতিল করুন, এই সরকার চ্যালেঞ্জ করেছিল না কোনো বাতিল হবে না। এইটাই ওদের মানে মরার উপরে খাড়ার ঘা হয়ে গেছিল, এইটাই যে বাতিল আমি করব না। তাহলে এবারে ডিভিশন বেঞ্চ কি করলো? ডিভিশন বেঞ্চ আইলো। ডিভিশন বেঞ্চ মোটামুটিভাবে একটা বলে দিলে তো কিছু বাছবিচার করা যাচ্ছে না, তাহলে পুরোটাই বাতিল। আর সুপ্রিম কোর্ট তো জানেন সেই একই ধরনের এটা দিয়ে দিয়েছে। তাহলে এখন আমাদের যদি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়টাকে যদি মেনে নিত তাহলে কিন্তু 8,000-এর চাকরি চলে যেত, বাকিটা বেঁচে যেত। এবং তারপরে কিন্তু বিজ্ঞপ্তি হয়ে যেত, ছেলেমেয়েরা কিন্তু পরীক্ষার মধ্যে চলে আসতো। আসলে এই সরকারের নীতিটাই বোঝা গেছে যে এরা দান ধ্যানে এইসবে চালাবে আর কি, কিন্তু পরীক্ষাটা আর নেবে না। দেখুন এই যে 26,000-এর মধ্যে 25,752 জনের, তাদের ভিতরে 5,303 জন তারা টাকা দিয়ে চাকরি পেয়েছে, সেটা ওরা এফিডেভিটে স্বীকার করেছে। তাহলে অযোগ্যদের চাকরি গেল, তাদের টাকা ফেরত দিতে হবে। তাহলে টাকাটা প্রথমে টাকা দিল, ফের আবার টাকা ফেরত দিতে হবে।
এই দুটো চলে গেল, পাবে কি? পাবে হচ্ছে কি ওই ভাতা, 1000 টাকা ভাতা পাবে, এতেই সন্তুষ্ট আর কি। এখন এই যে এই সরকারের যে, এবং প্রাইমারিতে তো আপনার বললে তো আপনি অবাক হয়ে যাবেন, এবং অদ্ভুত ব্যাপার এখানে স্কুল সার্ভিস কমিশন আরেকটা টেন্ডার দেয় তো বিজ্ঞাপন দিয়ে টেন্ডার দেয়, সেসব কোনো কিছু টেন্ডারের কোনো নিয়ম কিচ্ছু মানেনি। যে পয়সা দিয়েছে তাকে টেন্ডারটা দিয়ে দিয়েছে, নিয়ম মানেনি, 1 নম্বর এটা হলো। এইবারে দেখুন, যে টেন্ডার নিয়েছে সেই কাজ না করে সে আবার আরেকটা সাব এজেন্টকে দিয়েছে, তুই একটু খাতাগুলো দেখে দিস। এবার সে স্কুল সার্ভিস কমিশন কি করেছে, তাকে ডেকে নিয়েছে, আমার এখানে আসো, খাতাটা দেখবে। খাতাটা একটা অন্য কোম্পানি স্ক্যানটেক সে দিচ্ছে, নাইসাকে দিয়েছিল, নাইসা ভায়া দিয়েছে স্ক্যানটেক এসছে, সে সব কিছু করে নিয়ে গিয়ে সব নিয়ে চলে গেল। এইবারে জিজ্ঞেস করছে, এপিডেভিটে লিখে দিয়েছে স্ক্যানটেককে আমরা চিনি না, স্কুল সার্ভিস কমিশন, অথচ সে স্ক্যানটেক অফিসে এসে 1 মাস ধরে খাতাগুলো সব যাচাই করেছে, বলছে স্ক্যানটেককে আমরা চিনি না। এবং শেষ পর্যন্ত কি করেছে আপনি অবাক হয়ে যাবেন, এটা সবচেয়ে মজার কথা। ধরুন রাম 55-র মধ্যে 55 পেয়েছে, কিন্তু ইতিহাস জেনারেলে 55-র মধ্যে 55 পেয়েছে, ওরা শ্যামকে নেবে। এখন শ্যাম তো পেয়ে গেছে মাত্র 30, তাহলে এত নাম্বার কি হবে? তাহলে বললে এক কাজ করা যায়, যে ও যে পরীক্ষা দিয়েছে এবং ওর একটা বুকলেট নম্বর থাকে, বুকলেট সিরিজ থাকে ABCD, হ্যাঁ, তো ও ওখানে লিখে দিয়েছে গোল করেছে ওর বুকলেট সিরিজ যে রাম 55 যে পেয়েছে বুকলেট সিরিজে, বলছে তাহলে এর খাতাটা ক্যান্সেল করাও। তাহলে এরা ফের কি করেছে, ওইটা এরকম কালি দিয়ে ফের আবার ডিটাকে গোল করেছে। তাহলে একজনের 2টো বুকলেট সিরিজ কি করে হয়? তাহলে তার খাতা ক্যান্সেল, তাহলে শ্যাম ঢুকে গেল, পরিষ্কার, শ্যাম তাহলে সেখানে ঢুকে গেল। এবং এই একই পদ্ধতি করেছে মাদ্রাসায়ও, একই সরকারের ওই একই পদ্ধতি করেছে মাদ্রাসায়। দেখুন যে আপনি একটা ধরুন হচ্ছে কি রিনা, সে পেয়েছে 55, আর সহেলি সে পেয়েছে 50, এখন নেবে সহেলিকে, কি হবে? তাহলে বলল যে ওই রিনার এই 5টা কমিয়ে দাও, 5টা নম্বর কমিয়ে দাও, 6টা কমিয়ে দাও, দিলে তাহলে আগে যাবে। এবারে কি করেছে, ধরুন সে উত্তর করেছে 5 নম্বরের দাগে উত্তর করেছে, এ গোল করেছে, এবারে 5 নম্বরে এর পাশে ফের আবার ডি গোল করেছে, তাহলে এটা ক্যান্সেল। এরকমভাবে করে সহেলিকে আগে দিয়ে দিয়েছে, আর ওকে পিছনে চলে এসছে। এবারে মাদ্রাসা এবং স্কুল এবং সেন্ট্রাল ল্যাবরেটরি এইটা কি করেছে, অ্যাডভোকেট যারা, তারা সেটা সেন্ট্রাল ল্যাবরেটরিতে পাঠিয়ে দিয়ে তারা সেখানে বলেছে ওই যে 2জন যে গোল করেছে, 2জন একই লোক গোল করেনি, কি করবে হাইকোর্টে? কিছু করার তো নেই। যে এইরকমভাবে ওপেন একেবারে খোলসা করে দিয়েছে, যে এই সরকারের দুর্নীতিটাকে পুরো খোলসা করে দিয়েছে। এবং সবচেয়ে বড় জিনিস জানেন তো, তৃণমূলের কেউ অথবা সরকারের কেউ একবারও বলছে না যে ওই অযোগ্যরা তো টাকা দিয়েছে, কিন্তু কাকে টাকা দিয়েছে সেটা কি খুঁজে বার করা এদের নৈতিক দায়িত্ব নয়? তাহলে তাদেরকে বলে দিক যে একটা ওয়েবসাইট দিচ্ছি তোমরা সেখানে, বা মেল দিচ্ছি, তোমরা সেখানে কত টাকা দিয়েছিলে, কাকে দিয়েছিলে তার নাম অ্যাড্রেস দিয়ে দাও, আমরা তাহলে রাতারাতি তাহলে FIR করি, তাকে অ্যারেস্ট করি। এটা কেন করছে না? কারণ একটাই শুনে, এটা কেন করছে না, কারণ এটা করলে চিফ মিনিস্টারের আশেপাশে যারা আছে না, তারা জড়িত হয়ে যাবে, তারা পুরোপুরি মানে ক্যাবিনেটের মধ্যে যারা আছেন বা আরও কাছের যে, সে কিন্তু এর ভিতরে জড়িত আছে। তার ফলে কিছুতেই এই জিনিসটা করতে চাচ্ছে না। এবং মোদ্দা কথা হলো, যোগ্যদের থেকে অযোগ্যরা এই সরকারের কাছে বেশি মূল্যবান। কারণ অযোগ্যদের যদি নাম লিস্ট জমা বার হয়ে যায়, তাহলে অযোগ্যরা কিন্তু জানবে আমাদের চাকরি তো চলেই গেছে, টাকা ফেরত দিতে হবে, তাহলে গলায় গামছা দিয়ে টেনে টেনে নিয়ে আসবে ওপেন মার্কেটে, এবং জিজ্ঞেস করবে কে নিয়েছে, সে তো মারের চোটে বলে দেবে আমি উপরে এঁকে দিয়েছি, তাহলে মাথাটা ধরা পড়বে। সেই মাথাটাকে লোকানোর জন্যে এই 26,000-এর মাথা কেটে দিল।
পুরো মাথা কেটে দিল এবং বিভিন্ন সময় বিভিন্ন রকমের কথা। এখন বলছে কি আমরা হচ্ছে কি এটা 21 তারিখে প্রকাশ করতে পারি। আচ্ছা কোনোদিন সম্ভব? 3 বছর ধরে 22 সাল থেকে মামলা চলছে, 3 বছরে প্রকাশ করেননি, আর এই 21 তারিখ এই কদিনের মধ্যে আপনি প্রকাশ করবেন? নিশ্চয়ই প্রকাশ করবেন না। যেরকমভাবে একটু চালালে চলে যায়। এবং এদিকে এপিডেভিট দিয়ে বলেছে সুপ্রিম কোর্টে আবার, যেটা 17 তারিখে হিয়ারিং হবে, সেখানে কি বলেছে মজার জিনিস অনেকেই জানে না। সেখানে বলেছে এই যে শিক্ষক মশাইদের অভাবে আমার স্কুলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, স্কুলগুলো পাঠন নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে এই শিক্ষক মশাইদের 2026-এর মার্চ মাস পর্যন্ত এদের চাকরিতে বহাল রাখার জন্য অনুরোধ করেছে। তারপরে যে পরীক্ষা হবে, পরীক্ষায় যারা পাস করবে তারা কিন্তু ওর ভিতরে প্রবেশ করবে। তাহলে আমি যদি ওএমআর শিট প্রকাশ করে দিই, তাহলে আমি এখানে এপিডেভিট দেবো কেন? এবং তার হিয়ারিং 17 তারিখে, এবং এতটা সাহস নেই যে রিভিউ করবে। রিভিউ করলে বিচারপতি আরও এদের মানে আরও অবস্থা খারাপ করে দেবে। যে রিভিউ করবে মানে তুমি এতদিন ধরে আমার সুপ্রিম কোর্টে সময় নষ্ট করেছো, এতগুলো ছেলেমেয়ের ভবিষ্যৎ নষ্ট করেছো, এখন তুমি রিভিউয়ের জন্য এসছো, একটা এমন কিছু বলবে যাতে ওর আরও অবস্থা খারাপ হয়ে যাবে। তো এবং আপনি আরেকটা হলো কি র্যাঙ্ক জাম করেছে, মানে ধরুন যে একেবারে রিজার্ভে আছে, এখান থেকে তো টাকা খেয়েছে, এবার রিজার্ভে আছে না, মানে যারা ওয়েটিংয়ে আছে, ওয়েটিংয়ে ধরুন সবার শেষে যে আছে তাকে আগে ছেড়ে দিয়েছে, যে টাকা দিয়েছে তাকে আগে ছেড়ে দিয়েছে। এটা তো সবাই দেখেছে যে এর তো নাম সবার পিছনে, এ চাকরি পেল কি করে? স্কুলে আরটিআই করেছে, হ্যাঁ সত্যি জয়েন দিয়েছে, এই ওয়েটিংয়েরও ছাড়েনি। তার ফলে বিচারপতিদের এই রায়টাকে সাধুবাদ জানাতে হয়, কারণ চাকরি গেছে এটা খুব খারাপ লাগে সত্যি, তারা সত্যি যোগ্যতার সঙ্গে চাকরি পেয়েছে। তো একটা চাকরি পাওয়া কি কষ্ট, যারা প্রাইভেট কোম্পানি চাকরি করে তারা জানে। কিন্তু আমি বলবো চাকরি যখন চলে গেছে তখন বলে দিয়েছে পরীক্ষার মাধ্যমে আসতে হবে, তাহলে এটাই সত্য, তাহলে পরীক্ষার জন্য তাদের বাড়িতে বসে প্রস্তুতি নেওয়া ভালো, কারণ তারা তো ওর সঙ্গে লেগেই আছে, তাদের পরীক্ষা দেওয়াটা কোনো অসুবিধা নেই আমি মনে করি। এবং অযোগ্যদের যে সাজাটা দিয়েছে দারুণ সাজা দিয়েছে, ওরা কিন্তু এই পরীক্ষার বসতে পারবে না, একদম দারুণ, মানে রায়কে সাধুবাদ জানাতে হয়, এরা কিন্তু আর এই পরীক্ষায় বসতে পারবে না। কিন্তু প্রশ্ন হলো অনেকে সুপ্রিম কোর্টকে দোষ দিচ্ছে যে আপনি যখন অযোগ্য বাঁচতে পেরেছেন তাহলে সেই যোগ্যদের চাকরিটা গেল কেন বাঁচতে পেরেছেন? বলছে তাহলে অযোগ্যদের টাকা ফেরত দিতে হবে, তাহলে আপনি অযোগ্যদের বাঁচতে পেরেছেন, বাঁচতে পারেননি, দুজন বাঁচতে পারেননি বলেই তারা পুরোটা বাতিল করে দিয়েছে। স্কুল সার্ভিস কমিশনকে বলেছে অযোগ্যরা টাকা ফেরত নেওয়ার দায়িত্ব আপনাকে লিস্ট দিতে হবে, সুপ্রিম কোর্ট তো করতেই পারছে না, তার লিস্টটা আপনাকে দিতে হবে, স্কুল সার্ভিস কমিশনের লিস্টটা দিতে হবে, অযোগ্যদের 5303 জন যেটা সংখ্যায় বলেছেন ওটার হচ্ছে কি নাম ঠিকানা সহ আপনি দিয়ে দিন, তাহলে পশ্চিমবঙ্গের মানুষ জেনে যাবে। তাহলে যোগ্য যারা তারা অন্তত সম্মানের সঙ্গে চাকরি গেছে সম্মানের সঙ্গে তারা অন্তত খেতে মারতে পারবে, ঘুরতে পারবে, সংসার ধর্ম করতে পারবে, তারা তো সেই জিনিসটা করতে পারছে না, সেই জিনিসটা তাদের কাছে হতাশাব্যঞ্জক হয়ে গেছে। সুতরাং ওই যে অযোগ্যরা এই সরকারের কাছে কিন্তু ভয়াবহ আকার নেবে 5303 জন হলেও, কারণ এরা কিন্তু সরকারের একেবারে মুখোশ পোকোশ সব কিছু খুলে দেবে, সেই জন্যে অযোগ্যদের চাপা দেওয়ার জন্যে আজকের যোগ্যদেরও বলি করে দিল।